Details of all our services are at bbcworldservice.com. বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়েছেন। তালেবান যোদ্ধারা কাবুলের ভেতরে ঢুকে পড়েছে বলে জানা যাচ্ছে। ওদিকে কাবুলে মার্কিন দূতাবাসের কর্মীদের দফায় দফায় সাজিয়া হেলিকপ্টারে করে কাবুল বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। আফগান পরিস্থিতি প্রেসিডেন্ট বাইডেনকে কতটা বিপদে ফেলতে পারে? যতক্ষণ না পর্যন্ত তালেবানের উত্থান বা আফগানিস্তানের এই নাটকীয় পট পরিবর্তন যুক্তরাষ্ট্রের নিজের নিরাপত্তাকে বিঘ্নিত করছে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে সাধারণ জনগণ আসলে বাইডেনের এই সিদ্ধান্তের কোনো রকম বিরোধিতা করবে। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবের হত্যাকাণ্ড নিয়ে স্মৃতিচারণা শুনবেন আজকের ইতিহাসের সাক্ষীতে। তবে অনুষ্ঠানের শুরুতে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি পুলক গুপ্ত। তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢোকার পর প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ছেড়ে চলে গেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি কোথায় গেছেন তা এখনও পরিষ্কার না হলেও কিছু খবরে বলা হচ্ছে তিনি প্রতিবেশী তাজিকিস্তানে চলে গেছেন। এক ভিডিও বার্তায় সিনিয়র আফগান রাজনীতিক মিস্টার আবদুল্লাহ বলেন, মিস্টার গানি যে অবস্থায় দেশকে ফেলে গিয়েছেন তার জন্য আফগান জাতি এবং সৃষ্টিকর্তার কাছে তিনি দায়ী থাকবেন। ওদিকে শহরে লুটপাট ঠেকানোর জন্য নেতৃত্বের কাছ থেকে নির্দেশ পাওয়ার পর তালেবান যোদ্ধারা কাবুলের ভেতরে ঢুকতে শুরু করেছে। ওদিকে যুক্তরাষ্ট্র কাবুলে তাদের দূতাবাস থেকে কর্মকর্তা কর্মচারীদের সরিয়ে নিতে শুরু করেছে। দূতাবাস ভবন থেকে কর্মীদের দফায় দফায় হেলিকপ্টারে করে বিমানবন্দরে নিয়ে যেতে দেখা গেছে। ইউরোপীয় কয়েকটি দেশের দূতাবাস কর্মীরা কাবুলে অজ্ঞাত নিরাপদ জায়গায় চলে গিয়েছেন বলে নেটোর পক্ষ থেকে জানানো হয়েছে। তবে রাশিয়া বলছে তারা কাবুলের দূতাবাস বন্ধ করছে না। আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকার পরিকল্পনা করছে। ইউরোপীয় ইউনিয়নের একজন মুখপাত্র বলছেন, নারীর অধিকার এবং মানবাধিকার অব্যাহত রাখার শর্তে আফগানিস্তানে মানবিক সাহায্য অব্যাহত থাকবে। হেইতিতে শনিবার যে বড় ধরনের ভূমিকম্প হয়েছে তাতে 300-রও বেশি মানুষ নিহত এবং অন্তত 1800 জন আহত হয়েছে। বেঁচে যাওয়া লোকজনের খোঁজে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। 7.2 মাত্রার ওই ভূমিকম্প ক্যারিবীয় এই দেশটির দক্ষিণ পশ্চিমে আঘাত হানে। নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় শহর জসে কমপক্ষে 23 জন মুসলিমকে হত্যার পর সেখানে 24 ঘন্টার জন্য কারফিউ জারি করা হয়েছে। এই সহিংসতার জন্য পুলিশ একটি খ্রিস্টান সম্প্রদায়ের তরুণদের দায়ী করেছে। হামলার সাথে জড়িত থাকার সন্দেহে অন্তত 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির একজন সমর্থক ও আত্মীয়ের মুক্তির দাবিতে একদল সশস্ত্র ব্যক্তি পানির সরবরাহ ব্যবস্থার উপরে হামলা চালানোর হুমকি দেওয়ার পর দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে বড় একটি অংশে পানির সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। বন্দুকধারীরা বলছে, আবদুল্লাহ সেনুসিকে মুক্তি দেওয়া না হলে পানি সরবরাহের প্রধান উৎস উড়িয়ে দেওয়া হবে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা, পরিবেশন করছে শাকিল আনোয়ার। একটু আগে খবরে শুনছিলেন যে তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢোকার পর প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ছেড়ে চলে গেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। সেই সাথে জানা যাচ্ছে কাবুলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিয়ে আপোষ মীমাংসা শুরু হয়েছে। বিস্তারিত জানাতে মানসী বড়ুয়া আমার সাথে যোগ দিচ্ছেন এখন টেলিফোনে। মানসী, আশরাফ গানি কোথায় গেছেন, কিভাবে গেছেন, তার বিস্তারিত এখন পর্যন্ত আমরা কতটুকু জানতে পারছি? শাকিল, দেশটির প্রেসিডেন্ট আশরাফ গানি এবং ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ দুজনেই দেশ ছেড়ে চলে গেছেন আফগান কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রথমে এই খবর দেওয়া হয়েছিল। তখন আফগান প্রেসিডেন্টের অফিস বলেছিল নিরাপত্তার কারণে তারা আশরাফ গানির গতিবিধি সম্পর্কে কিছু বলতে পারছে না। কিন্তু কিছুক্ষণ আগে আফগানিস্তানের শীর্ষ রাজনীতিক আবদুল্লাহ মিস্টার গানির দেশ ত্যাগের খবর নিশ্চিত করেছেন। কিন্তু মিস্টার গানি কোথায় গেছেন সেটা তিনি নিশ্চিত করেননি। তবে আগেই যেমনটা আমরা বিশ্ব সংবাদে শুনছিলাম, রয়টার্স সহ বেশ কিছু বার্তা সংস্থা রিপোর্ট করেছিল যে মিস্টার গানি একটি বিমানে করে তাজিকিস্তান চলে গেছেন।
মিস্টার আব্দুল্লাহ জাতীয় আপোষ বিষয়ক আফগানিস্তানের উচ্চ পরিষদের চেয়ারম্যান। দেখুন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কোন পর্যায়ে আছে তা কিন্তু এখনো স্পষ্ট নয়, তবে মিস্টার আব্দুল্লাহ মিস্টার গানিকে সাবেক প্রেসিডেন্ট বলে উল্লেখ করেছেন। তালেবান যোদ্ধাদের ঝটিকা দখল অভিযানের পর থেকেই পদত্যাগ করার জন্য মিস্টার গানির ওপরে চাপ বাড়ছিল। আপনি জানেন, দোহা থেকে তালেবান মুখপাত্র সুহাইল শাহিন আজ আরো আগের দিকে বলেছিলেন যে প্রেসিডেন্ট আশরাফ গানি তালেবান শাসন মেনে নিলে তার সাথে তালেবান কাজ করতে রাজি আছে। মানুষই সন্ধ্যায় যখন আমরা কথা বলছিলাম তখন আপনি বলেছিলেন যে তালেবান যোদ্ধারা কাবুলে ঢোকেনি, কাবুলে ঢোকার মুখে তারা বসে আছে। তো এখন আমরা জানতে পারছি যে তারা ঢুকে পড়েছে। কাবুলের পরিস্থিতি কি এখন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন শাকিল। প্রথমে বলা হয়েছিল যে তারা কাবুলে ঢোকার সবগুলো প্রবেশ মুখে প্রস্তুত থাকবে, কিন্তু তালেবান এখন তাদের যোদ্ধাদের কাবুল শহরে ঢোকার আদেশ দিয়েছে। তাদের একজন মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ তিনি বলেছেন যে কাবুলে লুটপাট ঠেকানোর জন্য এই আদেশ দেওয়া হয়েছে। তিনি বলেছেন, যেহেতু সরকারি বাহিনী শহরের বিভিন্ন অংশ এবং তাদের চেক পয়েন্টগুলো ছেড়ে চলে গেছে, তাই বিশৃঙ্খলা এবং লুটপাট ঠেকানোর জন্য তালেবান বাহিনী শহরে ঢুকেছে। রয়টার্স আরো আগের দিকে খবর দিচ্ছিল শহরের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত গুলির আওয়াজ শোনা যাচ্ছে। কিছুক্ষণ আগে মার্কিন দূতাবাসের ইস্যু করা একটি নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়েছে যে কাবুল বিমানবন্দরের কাছেও গুলির আওয়াজ শোনা গেছে। আর একটি বেসরকারি সংস্থা আবার কিছুক্ষণ আগে জানিয়েছে যে তারা কাবুলে তাদের হাসপাতালে 40 জন আহত ব্যক্তির চিকিৎসা করেছে। দেখুন শাকিল, শহরের বহু দোকানপাট, সরকারি অফিস এবং বাজার বন্ধ হয়ে গেছে। কোথাও কোথাও সেনাবাহিনী আর পুলিশ তাদের ডিউটি পোস্ট ছেড়ে চলে গেছে। ব্যাংকগুলো থেকে মানুষ তাদের অর্থ তুলে নিয়েছে বা তুলে নেবার চেষ্টা করেছে। কাবুলের বহু বাসিন্দা শহর ছেড়ে পালাচ্ছে, যদিও তালেবান মুখপাত্র মিস্টার শাহিন কাবুলে মানুষের জীবন এবং সম্পদ নিরাপদ বলে নিশ্চিত করার চেষ্টা করেছেন। তো গাড়িতে কাবুল ছাড়ার চেষ্টায় শহরের রাস্তায় তীব্র যানজট দেখা যাচ্ছে। অনেকে তাদের ব্যাগ, বোঁচকা, জিনিসপত্র ঘাড়ে করে রাস্তা দিয়ে দৌড়চ্ছেন এমন দেখা যাচ্ছে। অনেকে আবার নিজেদের গাড়ি রাস্তায় ফেলে রেখে পায়ে হেঁটে বিমানবন্দরে গেছে। কেউ কেউ বলছেন, বিবিসিকে বলেছেন যে তারা 5 ঘন্টা পায়ে হেঁটে বিমানবন্দরে পৌঁছেছে। একটা খুবই বিশৃঙ্খল এবং উদ্বেগজনক পরিস্থিতি কাবুলের এখন। তো আমেরিকানদের দূতাবাস খালি করার যে প্রক্রিয়া, আমরা সন্ধ্যা থেকেই জানি যে তাদেরকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে হেলিকপ্টারে করে দূতাবাস ভবন থেকে। তার সর্বশেষ কি? আপনি ঠিকই বলেছেন, আমেরিকা কাবুলে তাদের দূতাবাস থেকে তাদের কর্মীদের সরিয়ে নিচ্ছে। আমরা ফুটেজে দেখেছি যে দূতাবাসের ছাদ থেকে হেলিকপ্টারে করে দফায় দফায় তাদের শহরের বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। আমেরিকা তাদের কর্মীদের সরিয়ে নেবার জন্য 5000 সৈন্য পাঠিয়েছে। আগে শোনা যাচ্ছিল যে আমেরিকা তাদের দূতাবাস কাবুলে বন্ধ করে দিচ্ছে, কিন্তু আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী মিস্টার অ্যান্টনি ব্লিংকেন তিনি বলেছেন তারা দূতাবাস কাবুল বিমানবন্দর চত্বরে সরিয়ে নিচ্ছেন। তো কাবুলের শাকিল তাদের যে বিশাল দূতাবাস ভবন, তার ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু জানা যাচ্ছে না। এদিকে নেটোর একজন কর্মকর্তা বলেছেন যে ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু কর্মীকে অজ্ঞাত জায়গায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু তাদের কোথায় নেওয়া হয়েছে সেটা বলা হচ্ছে না। রাশিয়া অন্যদিকে বলেছে তারা তাদের দূতাবাস বন্ধ করছে না, কারণ তালেবান তাদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে। মানুষই আপনাকে ধন্যবাদ। শুনছিলেন যে কয়েক হাজার মার্কিন মেরিন সৈন্য কাবুলে নিয়ে গিয়ে আমেরিকা তাদের দূতাবাসের কূটনীতিক, কর্মকর্তাদের আফগানিস্তান থেকে বের করে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সকাল থেকে দফায় দফায় সাজিওয়া হেলিকপ্টারে করে তাদের দূতাবাস ভবন থেকে কাবুল বিমানবন্দরে তাদেরকে নেওয়া হয়। অনেকেই এই দৃশ্যকে 1975 সালে ভিয়েতনাম যুদ্ধ শেষে সাইগন থেকে আমেরিকান দূতাবাস কর্মীদের পালানোর সাথে তুলনা করছেন। আফগান পরিস্থিতির প্রতিক্রিয়া কিভাবে আমেরিকাতে ইতিমধ্যেই হচ্ছে এবং ভবিষ্যতে তা কোন দিকে গড়াতে পারে? কিছুক্ষণ আগে আমি জিজ্ঞেস করেছিলাম যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতির অধ্যাপক ডক্টর আলী রিয়াজকে। 2 ধরনের প্রতিক্রিয়া হবে এটা প্রায় নিশ্চিত। একটা হচ্ছে যে রাজনৈতিকভাবে তার যার প্রতিপক্ষ রিপাবলিকানরা বেশ জোর দিয়ে বলবেন যে এটা হচ্ছে মিস্টার বাইডেনের যে পররাষ্ট্রনীতি তার একটা বড় রকমের ব্যর্থতা এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন তারা তুলবেন, কিন্তু তারা কখনোই উল্লেখ করবেন না যে আসলে এই চুক্তি করা হয়েছিল তাদেরই প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্পের সময় তালেবানের সঙ্গে। ফলে এই আলোচনাটার পাশাপাশি যেটা মনে রাখতে হবে দ্বিতীয় প্রতিক্রিয়াটা হচ্ছে সাধারণ জনগণের মধ্যে প্রতিক্রিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ এখন আর এই অবস্থায় নাই যে তারা
দেশের বাইরে এরকম একটা দীর্ঘযুদ্ধ অব্যাহত রাখার পক্ষে। যতক্ষণ না পর্যন্ত তালেবানের উত্থান বা আফগানিস্তানের এই নাটকীয় পট পরিবর্তন যুক্তরাষ্ট্রের নিজের নিরাপত্তাকে বিঘ্নিত করছে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে সাধারণ জনগণ আসলে বাইডেনের এই সিদ্ধান্তের কোনো রকম বিরোধিতা করবেন। তবে সেটা নির্ভর করছে যে রিপাবলিকানরা তারা যেটা চেষ্টা করবেন সেটাতে তারা কতটা সফল হবে। তো ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি গত কয়েকদিনে, সেটা হচ্ছে যে রিপাবলিকানরা, আপনিও যেটা বলছিলেন যে তাদের আক্রমণ শুরু করে দিয়েছেন বাইডেনকে লক্ষ্য করে। মিচ ম্যাককনেল, সেনেটের রিপাবলিকান যে লিডার, তিনি দুদিন আগে বলেছেন যে পরিস্থিতি সাইগনের মতো হতে চলেছে। কাবুলের পরিস্থিতি সাইগনে যেভাবে পালাতে হয়েছিল সেরকম পালাতে হচ্ছে। কিন্তু আজকে যেটা আমরা দেখছি তাতে করে আরও বেশি রিপাবলিকানরা সে কথা বলবেন যে সত্যিই সেভাবে পালাচ্ছে, হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া লাগছে এয়ারপোর্টে আমেরিকান অফিসিয়ালদের দূতাবাস থেকে। পরিস্থিতি তো আরও খারাপের দিকে যাবে মিস্টার বাইডেনের জন্য, তার উপর চাপ তো আরও বাড়বে, না কি মনে হয়? হ্যাঁ, খানিকটা চাপ বাড়বে। যে প্রশ্নটা বড় করে উঠবে সেটা হচ্ছে যে গত কিছুদিন ধরেই যেটা বলা হচ্ছিল যে বেশ কিছু সময় লাগবে কাবুলের পতনের জন্য, কিংবা তালেবান ক্ষমতায় আসার জন্য, বা তালেবান সমস্ত দেশ দখল করার জন্য যে সমস্ত হিসেব দেওয়া হয়েছিল গোয়েন্দা সংস্থাগুলোর থেকে, সেগুলো যে আসলে সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন উঠবে। এবং সেটা একটা বৈধ প্রশ্ন অবশ্যই, কেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো আফগান পরিস্থিতি বুঝতে ব্যর্থ হলো। এই প্রশ্ন কোনো না কোনোভাবে আসলে মিস্টার বাইডেন এবং বাইডেন প্রশাসনকে মোকাবেলা করতে হবে। কিন্তু সাধারণ জনগণের মধ্যে রাজনৈতিকভাবে এই প্রশ্নটা কতটা হালে পানি পাবে সেটা ভিন্ন কথা। আমার মনে হয় না সেটা হালে খুব পানি পাবে। কিন্তু যেটা রিপাবলিকানদের সুবিধা দেবে সেটা হচ্ছে এখন দেশের অভ্যন্তরের বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে ধরুন ইনফ্রাস্ট্রাকচার বিল এবং বিভিন্ন রকম সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে পরিবর্তন, বড় ধরনের যে বাজেট চাওয়া হচ্ছিল এবং যে সমস্ত বিল আছে সেগুলো থেকে তারা দৃষ্টি সরিয়ে দিতে চেষ্টা করবেন। এবং তারা চেষ্টা করবেন যেন এই আলোচনা এখন দেখায় যে মিস্টার বাইডেন যে এতদিন ধরে পররাষ্ট্রনীতির ব্যাপারে তার বড় বড় সাফল্যের কথা বলছিলেন সেগুলো আসলে খুব একটা নির্ভরযোগ্য নয়। এই আলোচনাগুলো হবে, কিন্তু তাতে করে যে খুব বড় রকমের রাজনৈতিক ক্ষতি মিস্টার বাইডেনকে স্বীকার করতে হবে এখন পর্যন্ত আমার কাছে তা মনে হচ্ছে না। কিন্তু মিস্টার বাইডেনও দুদিন আগেও তিনি বলেছেন যে তিনি এক মুহূর্তের জন্য অনুশোচনা করছেন না যে তিনি সেনাবাহিনী ফিরিয়ে আনছেন আফগানিস্তান থেকে। তো এই ভরসাটা পাচ্ছেন কিভাবে তিনি? যুক্তরাষ্ট্রের মানুষ এটা প্রায় সাধারণভাবেই স্বীকার করে নিয়েছেন যে আসলে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিজয়ের কোনো রকম সম্ভাবনা নেই, এবং যতদিনই থাকুক অর্থের ব্যয়, শ্রম, ঘাম এবং মানুষের অপরিণীয় দুর্দশা ছাড়া আর কিছুই হবে না। এই রাজনৈতিক বাস্তবতাটা, এই সামরিক কৌশল বাস্তবতাটা আসলে অনেকেই বুঝতে পারেন, অধিকাংশ মানুষই বুঝতে পারেন। এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে মিস্টার বাইডেনের আস্থার জায়গাটা হচ্ছে এই যে পরিস্থিতির এখানেই শেষ হবে না, নতুন নতুন পরিস্থিতির সূচনা হবে আফগানিস্তানে। আমার যেটা আশঙ্কা, সেটা যেটা অন্যরাও বলছেন, আসলে কূটনৈতিক মহলেও বিভিন্নভাবে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে তালেবান ক্ষমতায় আসবার পর কী ধরনের আচরণ করেন এবং সেই আচরণের ফলে ওই এলাকায়, ওই অঞ্চলে কী ধরনের স্থিতিশীলতার জন্য কতটা হুমকি হয় অথবা হয় না। ফলে এই সমস্ত যে ডেভেলপমেন্ট সেগুলোর উপর ভরসা রাখছেন মিস্টার বাইডেন। ডক্টর আলী রিয়াজ বলছিলেন ইলিনয় থেকে। বাংলাদেশের নোয়াখালীর ভাষাঞ্চরের আশ্রয় শিবির ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় ট্রলার ডুবিতে শেষ খবর পাওয়া পর্যন্ত একজন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ২৪ জন এখনও নিখোঁজ রয়েছেন। শুক্রবার মাঝরাতে ৪০ জন রোহিঙ্গা শরণার্থী সহ ওই ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে শনি এবং রোববার মিলে এ পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কয়েক দফায় ১৯,০০০-এর মতো রোহিঙ্গাকে ভাষাঞ্চরে নিয়ে সেখানে আশ্রয় দেওয়া হয়। স্থানান্তরিত হওয়ার কিছু দিনের মধ্যেই সেখান থেকে পালাতে শুরু করে রোহিঙ্গারা। কেন জীবনের ঝুঁকি নিয়ে ভাষাঞ্চর ছেড়ে রোহিঙ্গারা পালানোর চেষ্টা করছে, খোঁজ নিয়েছেন সাইয়েদা আক্তার। কোস্টগার্ড কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার রাতে ট্রলারটি ডুবে গেলে শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়। এর মধ্যে ডুবে যাওয়া ট্রলারের ১৫ জন যাত্রীকে স্থানীয় বিভিন্ন মাছ ধরা ট্রলার উদ্ধার করেছে। এর মধ্যে রোববার দুপুরের দিকে একজনের মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাকিরা এখনও নিখোঁজ রয়েছে। কোস্টগার্ড পূর্ব অঞ্চলের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাবিবুর রহমান বিবিসিকে বলেছেন, একটি মাছ ধরা ট্রলারে করে এই রোহিঙ্গা দলটি
ভাসানচর থেকে পালানোর সময় আনুমানিক 10 কিলোমিটার দূরে যাওয়ার পর খারাপ আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়। নেভি এবং কোস্টগার্ড মিলে উদ্ধার কার্যক্রম চলমান আছে। নেভির 2টা জাহাজ, কোস্টগার্ডের 2টা জাহাজ, এটার পাশাপাশি হাই স্পিড বোট গিয়েছে, লোকাল বোট আছে। এই কোঅর্ডিনেশনের উদ্ধার অভিযানটা চলমান আছে। ভাসানচর থেকে রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। রোহিঙ্গাদের মধ্য থেকে যারা ভাসানচরে এসেছেন বলা হয়েছে তারা নিজের ইচ্ছায় সেখানে যাচ্ছেন। তাহলে কেন সেখান থেকে তাদের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটছে? পরিচয় গোপন রাখার শর্তে ভাসানচরে বসবাসরত একজন রোহিঙ্গা ব্যক্তি বিবিসিকে বলেছেন, কক্সবাজারের চেয়ে ভাসানচরের বাড়িঘরের পরিস্থিতি বেশ উন্নত, কিন্তু সেখানে কাজের সুযোগ বা উন্নত চিকিৎসার ব্যবস্থা নেই। এসব কারণে অনেকেই সেখানে থাকতে চায় না। টয়লেটের অবস্থা, বাড়ির অবস্থা কক্সবাজারের থেকে 1000 গুণ ভালো, কিন্তু এখানে কিছু কিছু দিক দিয়ে কষ্ট হচ্ছে। যেমন চিকিৎসা খাতটা একটু দুর্বল আছে। এছাড়া মানুষের চলাচল, যাতায়াতে কষ্ট, আত্মীয় স্বজনকে দেখতে যাওয়া যায় না, ইনকামের কোনো সোর্স নেই, রেশন দিয়ে সবার প্রয়োজন পূরণ হচ্ছে না, মাছ মাংস ফল কেনার টাকা নেই, কর্মসংস্থান নেই, বেকারত্ব এটাই বড় কারণ। ডিসেম্বরে প্রথম দফায় 1,500-এর কিছু বেশি রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করা হয়েছিল। এরপর কয়েক দফায় 19,000-এর মতো রোহিঙ্গাকে সেখানে স্থানান্তর করা হয়। স্থানান্তরিত হবার কিছুদিনের মধ্যেই সেখান থেকে রোহিঙ্গারা পালাতে শুরু করলেও এখনো পর্যন্ত ঠিক কত সংখ্যক রোহিঙ্গা সেখান থেকে পালিয়ে গেছেন এ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে পুলিশ বলছে এ পর্যন্ত 200-র বেশি রোহিঙ্গা পালিয়ে যাবার পর আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ফেরত এসেছেন। কিন্তু প্রশ্ন জাগে কিভাবে তারা সেখান থেকে বেরিয়ে যেতে পারছে। নোয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন বিবিসিকে বলেছেন, ভাসানচরে রোহিঙ্গাদের গতিবিধি নজরদারির ব্যবস্থায় দুর্বলতা থাকার কারণেই তারা বেরিয়ে যেতে পারছে। কিছু কিছু জায়গা এখনো ফাঁকা রয়েছে, যেখানে আসলে সিকিউরিটি আসলে নেওয়া ওখানে সম্ভব হয়নি, বা পুরো এলাকাতে এখনো মোট কথা ফেন্সিং এর আওতায় আসেনি। তবে রোহিঙ্গারা যেন পালাতে না পারে, পালিয়ে যাওয়ার বিষয়টি কিভাবে ঠেকানো যায় তা নিয়ে চিন্তা ভাবনা চলছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার মিস্টার হোসেন। বিষয়টি নিয়ে ভাসানচরে রোহিঙ্গাদের আবাসন প্রকল্পের পরিচালক এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে কথা বলার চেষ্টা করে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। করলেন আকবর হোসেন। অধিবেশন শেষ করার আগে খবরের প্রধান অংশগুলো আপনাদের আরেকবার জানিয়ে দিচ্ছি। আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ছেড়ে পালিয়েছেন। বিভিন্ন খবরে বলা হচ্ছে যে তিনি প্রতিবেশী তাজিকিস্তানে পালিয়ে গেছেন একটি বিমানে করে। ওদিকে তালেবান যোদ্ধারা কাবুলের ভেতরে ঢুকে পড়েছে বলে জানা যাচ্ছে। কাবুলে মার্কিন দূতাবাসের কর্মীদের দফায় দফায় সাজোয়া হেলিকপ্টারে করে কাবুল বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন খবরে বলা হচ্ছে যে কাবুল বিমানবন্দর এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। আর দোহায় তালেবান নেতৃত্ব আশ্বস্ত করার চেষ্টা করছেন যে কোনো ধরনের কোনো প্রতিশোধ তারা নেবেন না। এরই সাথে শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অধিবেশন আগামীকাল বাংলাদেশের সন্ধ্যে 7:30টায়, ভারতের সন্ধ্যে 7টায় শুনবেন আশা করি। আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানেই বিদায় চাইছি।